আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমরা তোমাদের যে রসায়ন বইয়ের 11 অধ্যায় রয়েছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম, যেটাকে তোমরা অনেকেই জৈব যৌগ নামে পরিচিত তোমাদের কাছে। তো এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে তোমরা অনেকেই অনেক ভয়ে থাকো, তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। তো আমাদের এই প্লেলিস্ট থেকে আমরা পর্ব আকারে বিভিন্ন 24 সালে যেই বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান এবং এরপরে 23, 22 এভাবে ক্রমান্বয়ে আমরা এই অধ্যায়ের যত প্রকারের সৃজনশীল আছে সবগুলো নিয়ে আলোচনা করব এবং খুব সহজে, যতটা সম্ভব খুব সহজে বোঝানোর ট্রাই করব তোমাদের, যাতে তোমাদের যে একটা ভয় কাজ করে এই অধ্যায়টা নিয়ে সেটা আর কাজ না করে, যাতে তোমরা এই চ্যাপ্টার নিয়ে অন্তত অনেক কনফিডেন্ট থাকো। তোমরা যারা মেইন বইয়ের বেসিক গুলো মোটামুটি ভালো জানো তাদের জন্য তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং যারা জানো না তাদেরও ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি একদম বেসিক থেকে শুরু করব এবং বিস্তারিত আলোচনা করব। সো তোমরাও যদি ভিডিওটা দেখো তোমাদের জন্য এটা অবশ্যই কঠিন হবে না। ওকে, আশা করি তোমরা সবাই আমাদের এই প্লেলিস্টটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং এই চ্যাপ্টারে তোমরা প্রো হয়ে উঠবা। ওকে, চলো আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব যে ঢাকা বোর্ড 2024 সালে যেই প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রিঅ্যাকশন বা বিক্রিয়া দেওয়া আছে এবং এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশন থেকে আমরা ডেলএইচ এর মান বের করব। ওকে, যদি এটা 2026 সালে যারা এক্সাম দিবা তাদের সিলেবাসে নাই, কিন্তু তোমরা জানার জন্য অবশ্যই এটা জানতে পারো। ওকে, এটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, এরপরে হলো যে আমাদের এখানে যে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এগুলো আছে, একে একে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের প্রশ্ন এবং উদ্দীপক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গবেষণা কি। তুমি যদি কোনো কিছু জানতে চাও এবং তার জন্য যদি তুমি কোনো পরীক্ষা নিরীক্ষা করো, সেটাই হচ্ছে গবেষণা। এটা একটা সহজ প্রশ্ন ছিল, তোমরা অবশ্যই এটা একটু মেমোরাইজ করে রাখবা। শেষ। খ নম্বরটা হলো, দেখো, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকে বিস্তারিত বুঝতে হবে। এটা অনেক বেশি এক্সামে আসে এবং এটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। চলো আমরা এটা খুব সহজে একটু ব্যাখ্যা করি। ওকে, দেখো, অ্যারোমেটিক কিনা এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, কোনো একটা যৌগ অ্যারোমেটিক কিনা। দেখো, আমরা জানি জৈব যৌগ দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিফেটিক। ওকে, এখন বেনজিন যদি আমরা দেখি, বেনজিন দেখতে কেমন, তোমাদের বইয়ে অবশ্যই ছবি আছে, তোমরা এটা দেখে নিবা। দেখো, বেনজিন দেখতে হচ্ছে এমন। ওকে, এই বেনজিনে এভাবে পাই বন্ধন রয়েছে। ওকে, আচ্ছা, দেখো, হাকেল নিয়ম অনুযায়ী আমরা একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। যদি সে হাকেল নিয়ম মেনে চলে তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা অ্যারোমেটিক যৌগ, আর যদি মেনে না চলে তাহলে আমরা বলবো এটা অ্যারোমেটিক যৌগ না। তাহলে হাকেল তত্ত্বটা কি আসলে, আর বা হাকেল নিয়মটা কি, চলো আমরা এটা দেখি। হাকেল নিয়মে বলা হয়েছে যদি কোনো একটা যৌগ চক্রাকার হয় অর্থাৎ চাক্রিক হয় এবং এটা সমতলীয় হয় এবং ওই যৌগে যদি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে ওই যৌগটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। তাহলে আমাদের এখানে কিন্তু কন্ডিশন হচ্ছে তিনটা। প্রথমত চাক্রিক হতে হবে বা চক্রাকার হতে হবে, দ্বিতীয়ত এটা সমতলীয় হইতে হবে, তৃতীয়ত এখানে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন হবে। আমি তিনটা কথা বলেছি, অনেক কঠিন মনে হচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা প্রত্যেকটা শব্দ আমরা এখন ব্যাখ্যা করে বুঝবো, বোঝার ট্রাই করি। প্রথমত চাক্রিক, দেখো এই যৌগটার দিকে একটু তোমরা তাকাও তো, বেনজিনের দিকে। এখানে কিন্তু এটা কিন্তু চক্রাকার, দেখছো এই যে চক্রাকার, বদ্ধ একটা চক্রাকার, দেখতে মনে হচ্ছে না এটা চক্রাকার, কোন জায়গা থেকে এটা কি খোলা আছে, এটা তো ফুল বদ্ধ। তার মানে যেহেতু এটা চক্রাকার, তাহলে প্রথমটা কিন্তু আমার মেনটেন করতেছে, এটা হলো চক্রাকার একটা যৌগ। ওকে, চক্রাকার, তাহলে এটা হয়ে গেল। এরপর হলো দ্বিতীয়ত আমি বলেছিলাম সমতলীয়। দেখো এখানে এই যে এখানে একটা দেখতেছো, এখানে এই যে পয়েন্ট গুলো দেখছো, এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক একটা করে কার্বন আছে। ওকে, এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট এক একটা করে কার্বন আছে। এইখানে যদি তোমরা চিন্তা করো, এই বোর্ডটা যদি একটা সমতল হয়, দেখো এখানে সবগুলো কার্বন
এবং হচ্ছে এই পাই বন্ধনগুলো, এই যে ডাবল বন্ধন, ডাবল বন্ড, দেখো এখানে কিন্তু দুইটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। তাহলে এই তিনটা যৌগে মানে সরি এই যৌগটায় কিন্তু তিনটা ডাবল বন্ড আছে, অর্থাৎ এই বেনজিনের ডাবল বন্ড আছে তিনটা, একটা দুইটা তিনটা। ওকে, এই সব জিনিসগুলোই কিন্তু একটা তলে অবস্থিত, একটা সমতলে অবস্থিত। দেখো কেউ কিন্তু কাউকে ওভারল্যাপ করতেছে না, এই কার্বনের উপরে না, বা কেউ কাউকে ওভারল্যাপ করতেছে না, সবাই সবার মতো সুন্দর করে হচ্ছে একটা সমতল অবস্থিত আছে, কেউ কিন্তু উপর নিচ না। ওকে, তার মানে এটা কিন্তু একটা সমতলীয়, তার মানে সেকেন্ড কন্ডিশনও কিন্তু আমাদের মেলে মানতেছে এটা সমতলীয়। ওকে, এরপরে আমরা কি বলতেছি, এটা তো মানলো, এটা মানলো, এরপর তিনটাই কিন্তু আমাদেরকে মানতে হবে। এরপর হলো 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। দেখো তুমি এই ফর্মুলাটা লিখবা, 4n+2 ইকুয়ালস টু কি দিবা, এখানে হলো দেখো এখানে পাই মানে ডাবল বন্ড আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে একটা যৌগে যতগুলো ডাবল বন্ড থাকবে তাকে সব সময় তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে এই বেনজিনের ক্ষেত্রে আমার ডাবল বন্ড আছে তিনটা, তাহলে 3 × 2 তার মানে 6, তার মানে এই বেনজিনে পাই ইলেকট্রন রয়েছে 6টা। কয়টা রয়েছে পাই ইলেকট্রন? 6টা। ওকে, তাহলে এখানে আমরা 6 লিখে দিব। ক্লিয়ার? দেখো, আর সঞ্চরণশীল, আমি বারবার বলতেছিলাম যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন এই জিনিসটা কি, আবার দেখো এইখানে আমরা জানি যে পাই ইলেকট্রন রয়েছে, এখন এইগুলো সঞ্চরণশীল হবে তখনই যখন এরা এই চক্র অর্থাৎ বেনজিনের চারপাশে এরা মুক্তভাবে বা ডিলোকালাইজড অবস্থায় ঘোরাফেরা করতে পারবে, চলাফেরা করতে পারবে। ওকে, এটাকে বলা হয় সঞ্চরণশীল, অর্থাৎ মুক্তভাবে ইলেকট্রনগুলো মুক্তভাবে এর ভিতরে ইলেকট্রনগুলো চলতে পারবে, এটাই হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন। ওকে, তার মানে আমরা এই ফর্মুলাটা লিখবো, এই ফর্মুলাটা লিখে আমার যতগুলো ইকুয়াল টু দিয়ে আমার যতগুলো ডাবল বন্ড থাকবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যে মানটা আসবে সেটাই হবে এই যৌগের টোটাল সঞ্চরণশীল পাই ইলেকট্রন। তাহলে এই ফর্মুলা ইকুয়াল টু সেটা লিখে দিব, এরপর এখান থেকে ক্যালকুলেশন করে আমরা n এর মান বের করব। তাহলে 4n ইকুয়াল টু হলো 6 - 2, এখান থেকে যদি আমরা 4n ইকুয়াল টু হলো 4, তার মানে হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে 4/4, দ্যাট মিন্স 1। দেখো n এর মান আসছে 1, তাহলে এই ফর্মুলার ক্ষেত্রে n এর মান হবে সবসময় 0 1 2 3 4 ... মানে এই n এর মান মাস্ট বি হইতে হবে পজিটিভ পূর্ণ সংখ্যা। তার মানে দেখো n এর মান কিন্তু 1 আসছে, তার মানে এখানে কিন্তু n হচ্ছে এটা। যদি এই মানগুলো কোনো পয়েন্ট আসতো, এখান থেকে তুমি ক্যালকুলেশন করছো, এরকম একটা যৌগে তুমি দেখলা যে সেখানে কতগুলো সঞ্চরণশীল পাই ইলেকট্রন গুলো, যতগুলো ডাবল বন্ড আছে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মানটা বের করা, এখানে বসায় দিয়া তুমি দেখলা যে n এর মান আসছে পয়েন্ট, মনে করো 1.5 1.3, তাহলে কিন্তু এটা অ্যারোমেটিক যৌগ হবে না। মাথায় রাখবা, যদি পয়েন্ট আসে তাহলে কিন্তু অ্যারোমেটিক যৌগ হবে না। 100% কি হইতে হবে? 100% হচ্ছে তোমার n এর মানটা এই যে পূর্ণ সংখ্যা হইতে হবে, 0 হোক কোনো সমস্যা নাই, কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই যৌগটার ক্ষেত্রে এটা একটা চক্রাকার প্লাস হচ্ছে সমতলীয়, এরপরে হচ্ছে যে হাকেল নিয়ম বা হাকেল তত্ত্বের যে ফর্মুলাটা আছে সেটা থেকে n এর মানটাও পূর্ণ সংখ্যা আসতেছে, অর্থাৎ কোনো পয়েন্ট আসতেছে না। তার মানে অবশ্যই আমরা বলতে পারি যে বেনজিন হলো একটি অ্যারোমেটিক যৌগ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, এইভাবে কিন্তু সবগুলো তোমরা ব্যাখ্যা দিবা, এই টাইপের যত প্রশ্ন তোমাদের আসবে। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এর পরবর্তী অংশে আমরা চলে যাই। পরবর্তী ঘ নম্বর আমাদেরকে যেটা বলা হয়েছে, দেখো ডেল এইচ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের যে রিঅ্যাকশনটা দেওয়া আছে সেটা একটু আমরা দেখি। C2H6, তারপর Cl2 C2H5 Cl প্লাস HCl। ওকে, এখান থেকে আমরা ডেল এইচ এর মান বের করব। দেখো ডেল এইচ এর মান বের করার প্রথম ধাপ হচ্ছে যে আমরা এই বিক্রিয়াগুলো ভেঙে ভেঙে দেখব, অর্থাৎ আমরা এদেরকে গাঠনিকভাবে ভাঙবো। দেখো কিভাবে ভাঙবো, দেখো এখানে কার্বন আছে কয়টা? 2টা। তুমি 2টা কার্বন সুন্দর করে দিয়ে দাও। ওকে, আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4, মানে তার 4টা হাত। ওকে, এই 4টা হাত, এই কার্বন 2টা, যেহেতু তোমরা এখানে 2টা কার্বন তোমরা দিয়ে দিবা হিসাব করে।
যে এখানে যে কয়টা কার্বন থাকবে সিরিয়াল ভাবে ওই কয়টা কার্বন দিবা। দুইটা কার্বন, আমরা দুইটা কার্বন দিছি, এবার দুইটা কার্বনের মধ্যে এরকম একটা বন্ধন দিয়ে দিবা। ওকে, তার মানে দেখো এই কার্বনের হলো চারটা হাত থাকার কথা, এই কার্বনের চারটা হাত থাকবে কারণ কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে এদিকে দিব একটা, এদিকে একটা, এদিকে একটা। ওকে, তাহলে কার্বনের কিন্তু 4টা হাত হয়ে গেল। এই কার্বনের ক্ষেত্রে কিন্তু একটা হাত, আরো লাগবে 3টা। আমরা দেখো এ দিয়ে দিলাম। এখন হাইড্রোজেন আছে কয়টা? 6টা। সুন্দর করে দেখো এক একটা করে হাইড্রোজেন এখানে দিয়ে দাও। এই যে হাইড্রোজেন দিয়ে দিলাম। ওকে, এরপর আসো এটাকে আমরা এইভাবে সেম টু সেম ভাবে ভাঙাই। এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা, তার মানে কথা নাই, ক্লোরিন থেকে ক্লোরিন। ওকে, তারপরে আসো দেখো এইখানে কার্বন আমার কয়টা? কার্বন হচ্ছে আমার 2টা। প্রথমে বলেছি কার্বন যে কয়টা থাকবে সিরিয়াল ভাবে সুন্দর করে দিয়ে নিবা। তাহলে কার্বন 2টা আমরা দিয়ে নিলাম। এখন এই কার্বনের হাত কয়টা? 3টা, কারণ ওর একটা আছে আর 3টা দিতে হবে, কারণ আমরা জানি কার্বনের হাত হলো 4টা, কারণ এর যোজনী 4। এবার হলো কার্বন হাইড্রোজেন আছে কয়টা? 5টা। তুমি সুন্দর করে 5টা হাইড্রোজেন দিয়ে দাও। এই যে 5টা হাইড্রোজেন আমরা দিয়ে দিলাম। এরপরে আরেকটা আছে কি? ক্লোরিন। এই সুন্দর করে দিয়ে দিলাম। আর এটাকে একটু ভাঙাই, HCl ভাঙাই ফেললাম। ওকে, এখন দেখো এইখানে আমরা যদি চিন্তা করি, এই যে পার্টটা দেখতেছি রিঅ্যাকশনের এই পার্টটা দেখো, এখানে একটা ইউভি ছিল, ইউভি প্রভাবক হিসাবে আল্ট্রাভায়োলেট রে, এখানে ইউভি ছিল। ওকে, সমস্যা নেই। এখন দেখো এটা হলো আমাদের হচ্ছে বিক্রিয়ক আর এটা হলো আমাদের উৎপাদ বা প্রোডাক্ট। ওকে, তাহলে দেখো এই আমরা কিন্তু এই পাশের বন্ধন ভাঙতেছি, এই পাশের বন্ধন ভেঙে এই পাশে কিন্তু বন্ধন তৈরি হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক তারা কিন্তু বন্ধন ভেঙে, তারা যে আগে এই বন্ধন এই যৌগটা ছিল এটা যে বন্ধনে ছিল, এরা বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি করতেছে। বন্ধন ভাঙতে আমাদের শক্তি দিতে হয়, আর এরা হচ্ছে বন্ধন গড়তেছে। যদি বন্ধন গড়ে তাহলে শক্তি নির্গত হয়। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে ডেল এইচটা হচ্ছে, দেখো ডেল এইচ হচ্ছে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি মাইনাস হচ্ছে বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় শক্তি, নির্গত শক্তি। তাহলে এখান থেকে আমরা হলো এই সাইডটা যে দেখতেছি, এই সাইড থেকে আমরা বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি পাবো, আর এই প্রোডাক্ট বা উৎপাদ থেকে বন্ধন গড়ার জন্য নির্গত শক্তি পাবো। এটা হলো ভাঙার জন্য আর এটা হলো গড়ার জন্য। চলো আমরা দুই সাইডটা বের করে তারপর মাইনাস করে দিলেই ডেল এইচ এর মান বের হয়ে যাবে। এখন একটা জিনিস দেখো, আমরা এটাকে একটু শর্ট করব টেকনিক্যালি। কিভাবে? এটাকে আমরা এই যে ইকুয়েশন চিহ্নটা যদি চিন্তা করি, দেখো তো এখানে কার্বন হাইড্রোজেন একটা, এখানে কার্বন হাইড্রোজেন একটা, 2টা, এটা কার্বন হাইড্রোজেন 3টা। ওকে, এই একটা কার্বন হাইড্রোজেন আছে, এই একটা কার্বন হাইড্রোজেন আছে, আবার এই একটা কার্বন হাইড্রোজেন আছে। তাহলে দেখো তো এখানে কার্বন হাইড্রোজেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই সাইডের টোটাল কার্বন হাইড্রোজেন 6টা আছে। এই সাইডে কয়টা আছে একটু আমরা দেখি। কার্বন হাইড্রোজেন 1টা, কার্বন হাইড্রোজেন 2টা, কার্বন হাইড্রোজেন 3টা, কার্বন হাইড্রোজেন 4টা, কার্বন হাইড্রোজেন 5টা। এই পাশে কিন্তু কার্বন এবং হাইড্রোজেন আছে 5টা। ওকে, তার মানে দেখো এই পাশে যদি থাকে 6টা আর এই পাশে যদি থাকে 5টা, তাহলে দুই পাশ থেকে যদি বাদ হয়ে যায়, এই পাশে 5টা বাদ হয়ে যাবে, এই পাশ থেকেও 5টা বাদ হয়ে যাবে। তাহলে এই সাইডে আমার কয়টা থাকবে? এই সাইডে কিন্তু একটা রয়ে যাবে। আমরা যে সমীকরণের দুই পাশে যদি সমান সমান যা থাকে বাদ দিয়ে দেই, ঠিক তেমনি এই পাশে হচ্ছে 5টা, এই 5টা বাদ দিলে এখান থেকে 6টা থেকে আমাদের একটা থাকবে। তাহলে এই CH একটা থাকলো। ওকে, এখান থেকে আমাদের CH একটা থাকলো, কিন্তু আরেকটা থাকবে আমাদের এখানে, সেটা হলো C আর C। তাহলে এখান থেকে থাকবে C একটা, আর একটা থাকবে হলো C। ও দেখো আর কিছু থাকতেছে না এখান থেকে, CH আরেকটা জিনিস দেখো, এই যে C আর C কার্বন আর কার্বন, এখানেও কিন্তু C আর C কার্বন কার্বন। তার মানে দেখো যা মিল আছে আমাদের এই দুই সাইডে, এটা হচ্ছে প্রোডাক্ট আর এটা হচ্ছে কি বিক্রিয়ক। যেগুলো মিল থাকবে এগুলো বাদ হয়ে যাবে। এখান থেকে 5টা, এখান থেকে 5টা বাদ হয়ে যাবে। আবার C আর C এর সাথে এখানেও C আর C আছে, তার মানে এটাও কিন্তু বাদ হয়ে যাবে। তার মানে এই সাইডে শুধুমাত্র আমার C আর H থাকতেছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এই পাশে আসো একটু আমরা দেখি, এখানে আছে ক্লোরিন ক্লোরিন, এই পাশে ক্লোরিন ক্লোরিন নাই যে আমরা বাদ দিব, নাই। তার মানে এখানে ক্লোরিন ক্লোরিন থাকবে। দেখো আমরা কিভাবে শর্ট করে ফেলতেছি। এই পাশে আর কি রয়ে গেল? দেখো এই পাশে সবকিছু বাদ হয়ে গেলেও এখানে কিন্তু এই যে কার্বন আর ক্লোরিন এইটা কিন্তু রয়ে গেছে। ওকে, কার্বন আর ক্লোরিন
তাহলে কার্বন আর ক্লোরিন আর H আর Cl। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে শর্ট করেছি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, এইভাবে হলো আমরা শর্ট করে এটা নিয়ে আসছি। এখন এই সাইডে আমার এতটুকু রয়েছে, এই সাইডের আমরা এখন মানগুলো বের করব। তাহলে এই সাইডের মান কি হবে দেখো, এই সাইডটা হবে বন্ধন ভাঙার শক্তি, বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি ইকুয়াল টু হচ্ছে দেখো বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, এই সাইডটা হলো আমার বন্ধন ভাঙার জন্য। তাহলে CH এর মান দেওয়া আছে কত দেখো, এই যে CH এর জন্য প্রথম যে মানটা সেটা এটা CH, তাহলে 4 প্লাস এটার জন্য দেওয়া আছে কত Cl, এটা দ্বিতীয়তে আছে, তার মানে এখানে দ্বিতীয়তে। ওকে, 2244, এটা হচ্ছে কিলো জুল পার মোল। ওকে, এই দুটাকে আমরা যোগ করি, তাহলে যোগ করলে কি আসবে 8, 4 আর 4 8, 4 5 and 6 কিলো জুল পার মোল। ঠিক তেমনি আমরা এই সাইডটা তো বের করে ফেললাম, এখন এই সাইডটা বের করবে। এটা কি ছিল, প্রোডাক্টের ক্ষেত্রে ছিল এই সাইডটা, তার মানে এটা হবে বন্ধন গড়ার জন্য নির্গত, এখানে লিখতে হবে নির্গত শক্তি। তাহলে নির্গত শক্তি এটা হচ্ছে কার্বন আর ক্লোরিন, এই যে কার্বন ক্লোরিন এর জন্য মান কত, এর জন্য হলো লাস্টেরটা, এটা লাস্টের, দ্যাট মিন্স এখানেও লাস্টেরটা আসবে 4 3 1 প্লাস আর কি আছে, কার্বন ক্লোরিন তো দিলাম, HCl এর জন্য আমাদের এই যে সরি HCl আর সমস্যা নাই, আমরা তো যোগ করতেছি, তাও এটা প্রথমে আসবে কারণ এটা হলো লাস্টে, তার মানে এটা লাস্টের জন্য এটা হবে 326, কারণ এটা 3 নম্বরে আছে, এটা আমাদের শক্তির ক্ষেত্রে 3 নম্বরে আছে, এখানে 4 নম্বরে, তাহলে এই লাস্টেরটা হবে এটা 4 3 1। ওকে, এটা হচ্ছে কিলো জুল পার মোল। এখন আমরা এদেরকে যোগ করি, যোগ করলে যদি এখান থেকে হবে 7, এখান থেকে হবে 5 7 3 2 5 এবং 7 কিলো জুল পার মোল। ওকে, এখন আমাদের দেখো এটা আমরা এই সাইডের মানটাও বের করলাম, এই সাইডের মানটাও বের করলাম, এখানে এই দুইটা মাইনাস করে দিব, অর্থাৎ এই বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি মাইনাস হচ্ছে বন্ধন গড়ার জন্য নির্গত শক্তি। ওকে, সেটা আমরা বের করি, তাহলে হচ্ছে এটার জন্য মান কত 6 5 8 মাইনাস এই মানটা যে দুইটা মান আসছে 7 5 7। ওকে, এদেরকে হচ্ছে আমরা এখন মাইনাস করে দিব, কিলো জুল পার মোল। এটাকে যদি এখন আমরা মাইনাস করি, তাকে এখান থেকে তোমরা দেখবা যে মাইনাস করে আসবে -99 কিলো জুল পার মোল। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের ডেল এইচ এর মান। তাহলে ডেল এইচ এর মান এটা কিন্তু খুবই ইজি। প্রথমে আমরা যেভাবে বললাম তোমরা সেইভাবে হচ্ছে এটাকে ভাঙাবা, ভাঙানোর পরে দুই সাইডে এই যে দুই সাইডে যে বিক্রিয়ক এবং প্রোডাক্ট এই দুই সাইডে যেগুলো মিল আছে, মিল খুঁজবা, যেগুলো মিল আছে এগুলো সব বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দেওয়ার পর যা থাকবে এই সেটটা হচ্ছে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, আর এই সেটটা হচ্ছে বন্ধন গড়ার জন্য নির্গত শক্তি। দুইটা মান বের করবা, তারপর হচ্ছে এই যে ভাঙার প্রয়োজনীয় শক্তি থেকে অর্থাৎ এই মানটা থেকে সব সময় এই মানটা বিয়োগ করবা, যে মানটা আসবে এটা পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে, সেটাই হচ্ছে আমাদের ডেল এইচ এর মান। আশা করি তোমরা এই ঘ নাম্বারটা খুব ভালো করে বুঝতে পেরেছো। চলো এখন আমরা ঘ নাম্বারটা একটু সমাধান করি, দেখি এটা কিভাবে সমাধান করতে পারি আমরা। এ যৌগ থেকে প্রাপ্ত পলিমার পরিবেশ দূষণ ঘটায় সমীকরণ সহ বর্ণনা করো। তাহলে আমাদের এই রিঅ্যাকশনটা এখানে প্রয়োজন হবে। দেখো C2H6 প্লাস Cl2 এরা রিঅ্যাকশন করে তৈরি করতেছে C2H5Cl প্লাস হচ্ছে HCl, এখানে হচ্ছে UV রয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের এটা হলো এ যৌগ, অর্থাৎ এটা কি তাহলে C2H5Cl, এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা ইথাইল ক্লোরাইড। এটা হচ্ছে কি ইথাইল ক্লোরাইড। দেখো ইথাইল ক্লোরাইড, এই ইথাইল ক্লোরাইড থেকে আমরা কিন্তু ইথিন পেতে পারি। কিভাবে ইথিন পাই সেটা হচ্ছে আমরা একটু পরে দেখতেছি, তার আগে এটা নিয়ে একটু কথা বলি। দেখো
এটাকে আমরা বলি এই অংশটুকু আমরা আর বলি, আর এই অংশটুকু আমরা এক্স বলি, তার মানে এটা হচ্ছে আর এক্স। ওকে, এই যে আর যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক। এটা কি বলা হয়? অ্যালকাইল মূলক। আর যে এক্স পার্টটা হয়, এক্স পার্টের মধ্যে এখানে ক্লোরিন রয়েছে, এটাকে আমরা বলি হ্যালোজেন। কি বলি? হ্যালোজেন বলি। অর্থাৎ হ্যালোজেনের এক্স এর ভিতরে হ্যালোজেন রয়েছে কি, আমরা আমাদের যে পর্যায় সারণী গ্রুপ 17 রয়েছে সেখানে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো রয়েছে, এরা হচ্ছে, এদেরকে বলা হয় এক্স বা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এই দেখো আর এর সাথে যে কোনো একটা এক্স থাকতে পারে। এখানে তো ক্লোরিন আছে, এখানেও অনেক সময় হতে পারে ফ্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে আয়োডিন। ওকে, যদি আর এটা এখন এক্স তো আমরা বুঝলাম, আর জিনিসটা কি, আর কে আমরা কি বলতেছি? আর কে বলতেছি হচ্ছে আমরা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা কি আসলে? তাহলে অ্যালকাইল মূলকটা হচ্ছে, দেখো এটাকে যদি আমরা একটু দেখি, এই যৌগটা কি, কোন জৈব যৌগ? দেখো এটা কিন্তু CnH2n প্লাস হচ্ছে 2, এই সাধারণ সংকেতটা মেনে চলতেছে। তোমরা তোমাদের বইয়ে একটা চার্ট রয়েছে যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের যে সাধারণ সংকেত আছে তোমরা সেগুলো দেখবা, এবং সেগুলো থেকে কিন্তু একটা জৈব যৌগ কি, সেটা অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন, সেটা কিন্তু আমরা বের করতে পারি। দেখো এই ফর্মুলা, কার্বন এখানে কয়টা? 2, তার মানে এখানে কার্বন যেহেতু 2টা, তার মানে এখানে 2 বসাও। এখানে যদি 2 বসাও তাহলে কিন্তু এই ফর্মুলা মিলে যাচ্ছে। এখানে 2 বসালে এখান থেকে আসে 4 + 2, তার মানে 6। তার মানে এটা কিন্তু একটা অ্যালকেনের সংকেত। তাহলে অ্যালকেনের সংকেত হলে এটাকে মাস্ট বি আমরা বলতে পারি এটা হচ্ছে একটি অ্যালকেন। তাহলে দেখো এই যৌগটার ক্ষেত্রে দেখো C2, এখানেও C2 আছে, কিন্তু এখানে H6 ছিল, অর্থাৎ 6টা হাইড্রোজেন ছিল, এখানে হলো 5টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন নাই। ওকে, এই রিঅ্যাকশনটা আসলে কিভাবে হয়েছে? দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসছে, আর এখান থেকে একটা ক্লোরিন চলে আসছে। তার মানে দেখো এই একটা, এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসলে, একটা ক্লোরিন চলে আসলে, এই দুইজন মিলে এই সেল হচ্ছে। ওকে, তার মানে এখানে একটা হাইড্রোজেন কম আছে, আর এখানে একটা এক্সট্রা আর একটা ক্লোরিন আছে, কারণ এখানে ক্লোরিন 2টা ছিল, সেই ক্লোরিনটা এখানে বসে গেছে, আর এখানে তো হাইড্রোজেন চলে গেছে। তার মানে এখান থেকে যদি একটা এই দুইটা চলে যায়, একটা হাইড্রোজেন চলে গেলে এখানে 5টা হাইড্রোজেন হবে, আর এই ক্লোরিনটা এখানে বসে গেছে। দ্যাটস ওয়াই এইভাবে কিন্তু এই যৌগটা হয়েছে, এবং এরা দুইজন মিলে HCl হয়েছে, আর এখানে যে ক্লোরিন আর একটা হাইড্রোজেন চলে গেছিল সেখানে ক্লোরিনটা বসে এটা হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে ফেললে যেটা থাকবে সেটাই হচ্ছে আর সেটাই হচ্ছে কি অ্যালকাইল মূলক। যেহেতু এটা অ্যালকাইল মূলক আর সাথে একটা ক্লোরিন আছে, এই জন্য এটার নাম হচ্ছে, আর যেহেতু এটা 2 মানে কি মিথ মানে 1, ইথ মানে 2, মানে ইথাইল, যেহেতু এটা অ্যালকাইল মূলক, ইথাইল ক্লোরাইড, এর জন্য এটার নাম কি ইথাইল ক্লোরাইড। এগুলো আশা করি তোমরা জানো। এই ইথাইল ক্লোরাইড থেকে এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে পরবর্তীতে আমাদেরকে পলিমারের ব্যাপারটা দেখতে হবে। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো এখন আমরা একটু হচ্ছে মূল যৌগটা নিয়ে, যেটা আমাদের লাগবে, C2H5Cl, এটা আমাদের লাগবে, এটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করি। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এখন এই ইথাইল ক্লোরাইড থেকে আমরা ইথিন অণু পেতে চাই। ওকে, ইথাইল ক্লোরাইড থেকে আমরা ইথিন পাবো। এক্ষেত্রে এর সাথে রিঅ্যাকশন করাইতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হতে হবে ALC, অ্যালকোহলীয়। ওকে, এদের সাথে যদি রিঅ্যাকশন করাই, রিঅ্যাকশনটা একটু এই পাশে একটু করে নেই, তাহলে আমরা লিখতে সুবিধা হবে আমাদের জন্য। তাহলে C2H5Cl এর সাথে বিক্রিয়া করবে KOH, এটা তোমরা মনে রাখবা। ALC দেখো অ্যালকোহলীয়, ALC মানে কি অ্যালকোহলীয়। যদি এটা একস হয়, জলীয় হয়, তাহলে কিন্তু রিঅ্যাকশন ডিফারেন্ট কিছু হবে, এটা অবশ্যই তোমরা দিয়ে নিবা। ওকে, তাহলে C2H5 এর সাথে যদি KOH এর বিক্রিয়া করি, বিক্রিয়া করলে যেটা হবে রিঅ্যাকশনটা কেমন হয় দেখো, এদেরকে যদি ভাঙাই তাহলে এটা হবে K+ আর OH-, এদেরকে যদি ভাঙাই তাহলে আমরা জানি ক্লোরিন মাইনাস প্লাস, তাহলে এটা অবশ্যই মাস্ট বি প্লাস হইতে হবে। C2H5 এটা হলো প্লাস, তাহলে আমরা জানি প্লাস এবং মাইনাস চলে যাবে, এই যে প্লাস এবং মাইনাস এরা তৈরি করবে হচ্ছে K,
Cl, ওকে। আর এখান থেকে যে ব্যাপারটা হবে দেখো, এখান থেকে আমরা যেভাবে এটা মনে রাখবো, এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে আসবে, একটা হাইড্রোজেন চলে আসবে, আর এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে আসলে এখানে আসলে কি থাকে, C2H5 H4 H4, ওকে। C2H4 থাকতেছে এখান থেকে আরেকটা হাইড্রোজেন বের হয়ে আসবে, আর এই যে OH এরা হচ্ছে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, পানি তৈরি করবে, H2O, ওকে। এই যে দুইটা হাইড্রোজেন আর 2 H2O, আর এখন রয়ে গেল কি C2H4, দ্যাট মিন্স এটা হলো C2H4। এইভাবে আমরা রিঅ্যাকশনটা মনে রাখতে পারি। তাহলে এটাই হচ্ছে ইথিন, এটাই কি ইথিন, ওকে। এবং এটাই হলো এখানে মনোমার আমাদের, ওকে, মনোমার। তাহলে দেখো আমরা জানি তোমাদের মেইন বইয়ে বিক্রিয়াটা আছে যে ইথিন, অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ উচ্চ তাপ এবং উচ্চ চাপে পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকারের পলিমার পলিথিন তৈরি করে, এটা আমরা জানি, ওকে। এই রিঅ্যাকশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমত যে ইথাইল ক্লোরাইড থেকে মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে তারপরে এখান থেকে আমাদের ইথিন পেতে হবে, সেই ইথিন থেকে আমরা এখন পলিথিনে যাব, এটাই হবে আমাদেরকে পলিমারকরণ বিক্রিয়া, ওকে। তাহলে এখানে এটা হবে হচ্ছে মনোমার। তাহলে আমরা এটাকে যদি একটু ভাঙাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে যদি ভাঙাই, দেখো কার্বন কয়টা, এখানে কার্বন হলো দুইটা, বলছিলাম কার্বন যেহেতু দুইটা দিয়ে দিবা। এবার হাইড্রোজেন, কার্বনের হাত কয়টা, চারটা, কার্বনের হাত হলো চারটা। দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা, চারটা, তার মানে ওরে দিব দুইটা, ওরে দিব দুইটা, ওরে দিব ওরে দুইটা। এখন দেখো এখন কি হলো, তাহলে আমাদের যে এখানে আরো দুইটা আছে, এই দুইটা দুইজনের ভিতরে থাকবে এরকম। তাহলে এখানে আমরা এটা না দিয়ে সুন্দর করে আমরা এখানেও দিতে পারি, বা এটাকে এভাবে তো আছে, তা এভাবে না দিয়ে আমরা একটু সংখ্যা আকারে এখানে দিয়ে দিই, অর্থাৎ H2, আর এটা হলো এভাবে না দিয়ে আমরা এটাকে কিভাবে দিতে পারি, CH2, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে কিন্তু আমরা এটাকে জাস্ট এইভাবে ভাঙাইলাম, ওইভাবে না দিয়ে, বন্ড আকারে না দিয়ে জাস্ট এইভাবে সাথে লিখে দিলাম। এরপরে এটাকে আমরা কি করব, একটা এন দিয়ে দিব এখানে। এন দ্বারা কি বোঝায়, অসংখ্য ইথিন অণু উচ্চ তাপ এবং উচ্চ চাপ ও অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে এরা রিঅ্যাকশন করে কি তৈরি করবে, পলিথিন তৈরি করবে। দেখো এদের কাজ কি, এখানে এন কেন দিলাম, শুধু দেখো এন কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না আসলে কতটি ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন তৈরি করবে, এটা আমরা আসলে বলতে পারি না, কারণ এটা নির্ভর করে এই প্রভাবকের উপস্থিতিতে। প্রভাবক এক এক সময় এক এক ধরনের ক্যারেক্টার প্লে করতে পারে, সেক্ষেত্রে এন এর মান ডিফারেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এন এর মানটা হচ্ছে আমরা বলতে পারতেছি না, এই জন্য আমরা এন দিয়ে বুঝাই। অর্থাৎ এন এখানে 1 লক্ষ, 1 কোটি, 10 কোটি এরকম হতে পারে, অসংখ্য হতে পারে। এখান থেকে দেখো এই যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ড ভেঙে গিয়ে এই রিঅ্যাকশনের পরে ডাবল বন্ড ভেঙে গিয়ে একটা বন্ড থাকবে। যদি এদের দুইজন থেকে ডাবল বন্ড ভেঙে যায়, তাহলে ওর একটা হাত খালি হয়ে যাবে, ওর একটা হাত খালি হয়ে যাবে, তাহলে আমরা সেটাই লিখে দেই। তাহলে দেখো প্রথমত ওদের ডাবল বন্ড ভেঙে যাবে, সিসি হবে, তাহলে এটা হবে H2, এটা হচ্ছে H2, তাহলে এদিকে একটা বন্ড থাকবে, এদিকে একটা বন্ড থাকবে, অর্থাৎ এই বন্ডটা ভেঙে গিয়ে যদি ভেঙে যায় তাহলে একটা ওর দিকে চলে যাবে, ওর দিকে, কারণ দুইটা এভাবে ছিল, এখন যদি ভেঙে যায় এইভাবে চলে যাবে দুইটার ক্ষেত্রে, ওকে। এখানে হচ্ছে আমাদের এন দিতে হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের পলিথিন। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে মনোমার, অসংখ্য মনোমার, এন সংখ্যক মানে অসংখ্য, এন দ্বারা অসংখ্য, ওই সংখ্যক মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, বৃহৎ আকারের পলিথিন তৈরি করলো। আশা করি এই জিনিসটা বুঝতেছো। এখন তোমাদের এই যে পলিথিন পরিবেশের জন্য অবশ্যই খুবই ক্ষতিকারক, এটাই আমাদেরকে আসলে ব্যাখ্যা করতে হবে যে এটা পরিবেশ দূষণ ঘটায়। তোমরা জানো যে পলিথিন ও পরিবেশ দূষণ করবি, তুমি যদি পলিথিনকে মাটিতে পুঁতে দাও বা মাটিতে ফেলে দাও তাও কিন্তু ও পরিবেশ দূষণ করবে, ওকে যদি পোড়ায় ফেলো তাও কিন্তু ও পরিবেশ দূষণ করবে, মানে ও মোট কথা পরিবেশ দূষণ করবি। ওকে মাটিতে পুঁতে ফেললেও কোনো হচ্ছে রেহাই নাই,
এবং হচ্ছে ওকে পোড়ায় ফেললেও আমাদের রেহাই নাই। চলো এই জিনিসটা আমরা একটু দেখি। প্রথমত যদি আমরা এটাকে মাটিতে পুঁতে দেই বা মাটিতে ফলাই, মাটিতে যে আমাদের ব্যাকটেরিয়া গুলো থাকে এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু এর উপরে কোনো রিয়াকশন করবে না। তার মানে এই পলিথিন কিন্তু আজীবন মাটির নিচে যেমন ছিল তেমনই পড়ে থাকবে। ওকে, যেহেতু এটা পচে না বা এর উপরে হচ্ছে ব্যাকটেরিয়া রিয়াকশন করবে না, সেক্ষেত্রে এটা কি করবে, আমাদের যে জমি বা মাটির উর্বরতা নষ্ট করবে, ভালো ফসল আসবে না এবং মাটি দূষণ করবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এবং এটাকে যদি আমরা পোড়ায় ফেলি তাহলে কি ঘটে, তাহলে দেখো আমরা এখন পলিথিনকে পোড়াবো, দেখবো যে এই পলিথিন পোড়ালে আমাদের কি হচ্ছে ব্যাপারটা, এ কিভাবে পরিবেশ দূষণ করতেছে। ওকে, দেখো আমরা এই রিয়াকশনটা একটু মুছে দিচ্ছি, এরপর হচ্ছে আমরা এখন পলিথিনকে রাখছি শুধু, এটাকে আমরা পোড়াবো। ওকে, তাহলে দেখো পোড়াইতে হলে আমাদের অবশ্যই দহন বিক্রিয়া লাগবে। তোমরা জানো যে দহন বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের কি থাকবে, হচ্ছে অক্সিজেন থাকতে হবে, মাস্ট বি। ওকে, এটাকে আমরা অক্সিজেন দিয়ে পোড়াবো। দেখো অক্সিজেন দিয়ে পোড়ালে এখান থেকে আমাদের যে রিয়াকশনটা হবে একটু মনে রাখবা তোমরা। দেখো এখান থেকে রিয়াকশনটা আসবে, এন সংখ্যক কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এবং এন সংখ্যক পানির অণু তৈরি হবে এই রিয়াকশন করলে। এই রিয়াকশন একটু মনে রাখবা। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা কি, কার্বন ডাই অক্সাইড। তার মানে এই কার্বন ডাই অক্সাইড জিনিসটা কি আমাদের জন্য ভালো, এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তো এই কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের পৃথিবীর উষ্ণতা বা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। ওকে, সেক্ষেত্রে অবশ্যই কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য কিন্তু ভালো না। পরিবেশে যদি কার্বন ডাই অক্সাইড অনেক বেশি বেড়ে যায় তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক। তাহলে দেখো আমরা যে আগে যে কথাটা বললাম যে পলিথিনকে তুমি যদি পোড়ায় ফেলো তাও তুমি শান্তি পাইতেছো না, কারণ সে পরিবেশ দূষণ করবি। আবার যদি তুমি মাটিতে পুঁতে ফেলো তাও কিন্তু সে হচ্ছে তোমাকে রেহাই দিবে না, সে পরিবেশ দূষণ করবি। অর্থাৎ পলিথিনের কাজ হচ্ছে পরিবেশ দূষণ করা। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।